শোন না নীরা, তুহির মনে হয় আজ আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এতদিন আকার ইঙ্গিতে অনেকভাবে বলার চেষ্টা করেছে। আজ সাহস করে ডিনারের প্রস্তাব দিয়েছে। ভাবছি ছেলেটাকে ঘুরাবো না, রাজি হয়ে যাব। আমি বিস্ফারিত দৃষ্টিতে খালামণির দিকে তাকালাম। এখন যদি ফ্লাইং শসার থেকে এলিয়েন নেমে এসে হাসি মুখে আমাকে জিজ্ঞেস করতো, নীরা ভালো আছো, তবুও বুঝি এতটা বিস্মিত হতাম না। খালু মারা গেছেন আজ প্রায় 16 বছর। এরপর থেকে হাজারবার বলে কয়েও তাকে বিয়েতে রাজি করানো যায়নি। সেই খালামণি এত বছর পেরিয়ে এসে অল্প বয়সী একটা ছেলেকে বিয়ে করতে চাইছেন। বিষয়টা শুধু বিস্ময়কর নয়, রীতিমতো ভয়াবহ ঠেকছে আমার কাছে। আমার হতভম্ব ভাব বাড়িয়ে দিয়ে খালামণি বললেন, তুই কিন্তু আমাকে শাড়ি সিলেক্ট করে দিবি বুঝলি। নীল জামদানি পরবো নাকি মেরুন কাতানটা পরবো? আচ্ছা থাক, মণিপুরি শাড়িটাই বোধহয় মানাবে, কি বলিস? খালামণি, তুমি কি সিরিয়াস? আমি তোর খালা, বেআইন নই যে ফাজলামো করব। খালামণির সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। রেগে গেলে বা অভিমান হলে এমন অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে আনে। তাই আমি তেমন গা করলাম না, শুধু বললাম, তোমার এখন এসব পাগলামি করা মানায়? নীরা, এখন বলতে কি বোঝাতে চাইলি? এটাই যে আমি বুড়ি? আমি মাত্র 38, এমন কিছু বেশি বয়স নয়। এখনো চামড়ায় ভাঁজ পড়েনি। খালামণিকে এখনো 30-এর আশেপাশে মনে হয়। ফিটনেস ফ্রিক বলে আসল বয়সটা বোঝা যায় না, কিন্তু আমি মানতে পারলাম না। বিরক্তি নিয়ে বললাম, তাই বলে তোমার চাইতে 8-10 বছরের ছোট ছেলেকে বিয়ে করবে? লোকে কি বলবে? লোকের কথা কবে থেকে শোনা শুরু করলে তুই? একটা লোক অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে পারলে মেয়েরা কেন পারবে না? আর ভালোবাসা কি ব্যাকরণ মেনে হয়, নাকি বয়স বেঁধে দেওয়া আছে যে এই বয়সটাই কেবল প্রেমে পড়ার? তুমি বলতে চাইছো তাকে তুমি ভালোবাসো? এত কথায় তোর কি কাজ? তুই যখন রাতুলের সঙ্গে রিলেশনশিপে গেলি, আমি কিছু বলেছিলাম? ছেলে কেমন কি করে এটুকু শুনেই সম্মতি দিয়েছিলাম। আমি আর কথা বাড়ালাম না, বসে বসে খালামণির পাগলামির সাক্ষী হতে থাকলাম। তার সব কিছুতেই বড্ড মাতামাতি। হুজুকে পড়ে অনেক কিছুই করে ফেলে, আবার হুজুক চলে গেলে সব স্বাভাবিক হয়ে যায়। খালামণির মধ্যে আজ যেন কিশোরীর উচ্ছলতা এসে ভর করেছে। অনেকগুলো শাড়ি বের করে এনেছে। কোন শাড়ির সাথে ম্যাচিং করে কি জুয়েলারি পরবে সব নিয়ে তার বিস্তর জল্পনা কল্পনা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ধরে ধরে ট্রায়াল দিচ্ছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, তুই এখনো ভ্যাবদা মরে বসে আছিস কেন? যা রেডি হ। তোমার সাথে ডেটে গিয়ে আমি কি করব? তোকে ছাড়া আমি কখনো কিছু করেছি? যা না লক্ষ্মীমা, রেডি হয়ে নে। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হলাম। হাজার হলেও খালামণির কথা আমি ফেলতে পারি না। সেই ছোটবেলায় মাত্র 9 বছর বয়সে আমার মা পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবার পর খালামণি আমাকে কোলে পিঠে করে এত বড় করেছে। বাবা সবসময় ব্যবসার কাজে এই প্রান্ত না হয় ওই প্রান্তে থাকেন, তাই তাকে খুব একটা কাছে পাওয়া যায়নি। শালিকার কাঁধে আমাকে গুছিয়ে দিয়ে তিনি ঝাড়া হাত পা। খালামণি আমাকে আঁকড়ে নিজের একাকিত্ব ঘুষিয়েছে। মাসে বড়জোর 3-4 দিন বাবাকে পাওয়া যায়, তাই খালামণি আমার সবচাইতে কাছের মানুষ। দেখ তো, মেকআপ বেশি ক্যাটকেটে হয়ে গেল। আচ্ছা, কানের দুল কি বেশি বড় হলো? ছোটগুলো পরবো? খালামণি গালে ব্রাশন লাগাতে লাগাতে বলল। আমি বিরাস মুখে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। খালামণি আবারও রিনরিনে গলায় বলল, পার্লারে গেলেই ভালো হতো বোধহয়, কিন্তু হুট করে এত কিছু মাথায় আসে নাকি? ধুর। শ্বাস শেষ করে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখ তো নীরা, আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে তো? আমি পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালাম। খালামণি এমনিতেই মাথা ঘুরিয়ে দেবার মতো সুন্দরী। আজ সেই সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। সদ্য 25 পেরোনো তরুণী মনে হচ্ছে। পৃথিবীর সব খুশি যেন তার মুখে ভিড়েছে। সাথে ব্যক্তিত্বের ছটা তো আছেই। আমি মুখ ভার করে রাখতে পারলাম না, মুগ্ধতা নিয়ে বললাম, খালামণি, তুমি যে কি সুন্দর সেটা কি তুমি জানো? আমার থুতনিতে হাত রেখে বলল, তোকেও খুব মিষ্টি লাগছে। আমার গায়ের রং বেশ চাপা, সৌন্দর্যের যে প্যারামিটার সেটাতে আমার স্কেল নিচের দিকেই হবে। খালামণি, বাবা আর রাতুল তবুও কেন যে আমাকে সুন্দর বলে, আমাকে খুশি করতে নাকি প্রিয় মানুষের সব কিছু সুন্দর লাগে বলেই বলে, সেটা জানা হয়নি কখনো। গাড়িতে বসেও খালামণির ছেলে মানুষের উচ্ছ্বাস দেখলাম। নীরা রে, আমার কেমন যেন লাগছে, খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি হবে রে? আমি এতক্ষণ ভেবেছিলাম এটা বুঝি স্বভাবসুলভ হুজুগ, কিন্তু তার সলজ্জ মুখাবয়ব আর এমন আচরণে আমার বিশ্বাস বারবার টলে যাচ্ছে। আমরা রেস্টুরেন্টে বসে আছি, আধ ঘন্টা পেরিয়ে গেছে।
কিন্তু তুহিনের আসার নাম গন্ধ নেই। খালামণি দুবার ফোন করেছিলেন, বের হওয়ার সময় একবার বলেছে আসছে, কিন্তু এখন আর ফোন ধরেনি। তুই বিরক্ত হচ্ছিস? এসে পড়বে, হয়তো কাছাকাছি বলে ফোন ধরছে না। অপ্রস্তুত হেসে বললেন খালামণি। বুঝলাম তার উৎসাহে বুঝি কিছুটা দ্বিধা জমা হয়েছে। আমি নির্বিকার মুখে কফিতে চুমুক দিলাম। সময় যত গড়াচ্ছে খালামণির উৎকণ্ঠা তরতরিয়ে বাড়ছে। আমিও এবার চিন্তায় পড়ে গেলাম। এত আনন্দ, না জানি কি হয়। কিছুক্ষণ পর দেখলাম খালামণির মুখে আবার রং ফিরে আসছে। তার দৃষ্টি অনুসরণ করে মাথা ঘুরিয়ে দেখলাম একটা সাদামাটা গড়নের যুবক এগিয়ে আসছে। বুঝলাম এটাই তুহিন, খালামণির ব্যাংকের সিনিয়র অফিসার। শুনেছিলাম তুহিন তার ক্লায়েন্ট। এই ছেলের নাছোড়বান্দা আচরণে সখ্যতা বাড়ে। প্রফেশনালিজম ছাড়িয়ে গত কিছুদিন তাদের যাতায়াত শুরু হয় কফি শপ ও রেস্টুরেন্টে। আমি আগেও যদিও ছবি দেখেছি, সামনাসামনি আজই প্রথম। খালামণি লাজুক হেসে বললেন, কোনো সমস্যা? এত দেরি যে? খালামণির চোখ মুখে যে উন্মত্ততা দেখেছি, যে আকুলতা, তার ছিটে ফোটাও তুহিনের চেহারায় নেই। বরং কেমন ফ্যাকাশে ভাব, কেমন অপরাধীর চাউনি। রুমু, আমার কিছু জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ, সেজন্যই তো এলাম। তুমি রিল্যাক্স হয়ে বসো, এরপর সুস্থির হয়ে বলা শুরু করো। মৃদু হাসির রেখা খালামণির ঠোঁটে। তুহিন বসল, মাথা নিচু করে রেখে ক্ষণিক পরে চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে আমি নানা সময় তোমার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছি। আজ তোমার পাকাপাকি সম্মতি নিয়ে বাসায় জানাতে চেয়েছিলাম, কিন্তু আজকে সকালে বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা বলল। আমি তোমার কথা জানালাম, কিন্তু কিন্তুটা কি সেটা আমি বেশ ভালোই বুঝলাম। আমি এটাই ভয় পাচ্ছিলাম। খালামণির হাসি মুখ ততক্ষণে বিবর্ণ হয়ে গেছে। আসলে বাসা থেকে আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছিল নাকি আমি জানতাম না। জানলে হয়তো। তুমি যাও তুহিন, কোনো এক্সকিউজ দিতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার সমস্যা। আমার কোনো অভিযোগ নেই। স্ত্রী হিসাবে তুমি অবশ্যই তোমার বয়সের আশেপাশে একজন তরুণী মেয়েকে ডিজার্ভ করো। একজন একেবারে গলায় ভাবলেশীন মুখে খালামণি কথাগুলো বলে দম নিল। একটু আগের কিশোরী মেয়ের প্রথম প্রেমে পড়ার মতো আবেগী আচরণ এখন অনুপস্থিত পুরোপুরি। এখন তিনি একজন পরিণত রমণী, যার ব্যক্তিত্বের ছটায় চারদিক আলোকিত হয়। তুহিন কিছু বলতে চাইলেও খালামণির কাঠিন্য দেখে আর কিছু বলল না, উঠে চলে গেল। খালামণি এখনো নির্বিকার, যেন কিছুই হয়নি। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। নিশ্চিত একটা ঝড়ের পূর্বাভাস পেয়ে গেলাম মনে মনে। খালামণি আমাকে ঠান্ডা গলায় বললেন, ডিনার করতে এসেছি, করেই যাই, অর্ডার দে। তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস হলো না। ভাবলাম যা বলার বাসায় গিয়ে বলবো। খেয়ে দিয়ে বাসায় ফিরলাম। সাথে সাথেই আমার ঘরে এসে বিছানায় আমার পাশ ঘেঁষে বসলো, কিন্তু কিছু বলল না। আমি বললাম, খালামণি, তুমি তুহিনকে এমনি এমনি কেন যেতে দিলে? সেই যে তোমাকে স্বপ্ন দেখিয়েছে, শেষ মুহূর্তে এসে পাশ টান দিয়েছে। খালামণি হুট করে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেলাম না। খালামণি ভীষণ ইমোশনাল। একটা ছোট্ট খুশিতে বাড়ি মাথায় তুলে ফেলে, পাগলামি করে, শিশুর মতো উৎফুল্ল হয়, কিন্তু কষ্ট কখনো ভাগাভাগি করে না। তুহিনের উপরে আমার ভীষণ রাগ হলো। খালু মারা যাবার পরে একবার সামলে নিয়েছিল, কিন্তু এই উটকো ছেলেটা এসে আরেকবার ভেঙে দিয়ে গেল। পরিবারের কথা আগে ভাবেনি, বিয়ে ঠিক হয়ে আসি, অথচ সে জানে না। এটাও আমায় বিশ্বাস করতে হবে নাকি? তুহিনের সাথে আমি একবার কথা বলবো, তুমি ভেবো না খালামণি। খালামণি আমাকে ছেড়ে দিলেন, চোখ মুছে বললেন, তুহিনের জন্য হয়তো কিছুটা অনুভূতি জন্মেছিল, কিন্তু ওর জন্য ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আমি এবার হতবাক। তাহলে এমন করে কাঁদছো কেন? তুই জানিস নীরা, তোর খালু মারা গেল আমাদের বিয়ের 8 মাসের মাথায়। আমার বয়স তখন 21। তোর মা মারা গেল এর 3 মাস পরেই। তুই তখন সেভাবে বুঝতে শিখিসনি, 9 বছরের ছোট্ট একটা পুতুল। আমি তোকে বুকে টেনে নিলাম। আমার মনে হলো বিয়ে জিনিসটা হয়তো আমার জন্য নয়। তোকে বুকে টেনে নিজের মাতৃত্বের অপূর্ণতা ঘুচালাম। মা হতে পারবো না যেহেতু, শুধু শুধু নিজের জীবন অন্যের সাথে জড়াতে চাইনি। দুলাভাই দেশে বিদেশে ব্যস্ত, তোকে নিয়েই আমার ছোট্ট পৃথিবীটা সাজালাম। খালামণি মা হতে পারবে না, এটা আমি জানতাম না। এই কথাগুলোর সাথে তার আজকে সারাদিনের আচরণ মেলাতে পারলাম না। তবে নিজ থেকে কিছু বললাম না। খালামণি আবার বলতে শুরু করলো, আমার জীবনটা তোর সাথে জুড়ে গেল।
সেদিন যখন হঠাৎ করে তুই বললি রাতুল বিয়ে করে তোকে নিয়ে জার্মানিতে চলে যেতে চায়, দুলাভাইয়েরও সম্মতি আছে, তখন হুট করে মনে হলো আমি তো একা হয়ে যাব, একেবারে একা। বাকি জীবনটা আমি কি করে কাটাবো? ভীষণ ভয় পেলাম। তুহিনের আমাকে ইমপ্রেস করার প্রয়াসে একটু একটু করে সাড়া দিলাম। তোর সুখ তোর ইচ্ছেতে তো বাগড়া দিতে পারবো না, কিন্তু নিজের সঙ্গী তো খুঁজে নিতে পারবো। নিজের অক্ষমতা, বয়স সব যেন তীব্র ভয়ের স্রোতে আমার মাথা থেকে পালিয়ে গেল। আমি হতভম্ব হয়ে খালামণিকে দেখছি। এমন প্রাণবন্ত একজন মানুষ ভেতরে ভেতরে এতটা একা, এটা কখনো বুঝতেই পারিনি। যে না থাকলে হয়তো আমার অস্তিত্বটাই থাকতো না, তার কথা একবারও মাথায় এলো না। নিজের ঘর বাঁধার খুশিতে আমি এতটা বিভোর ছিলাম যে আমাকে ছাড়া আদ্যপন্থ নিঃসঙ্গতায় মোড়া মানুষটাকে একলা ফেলে যাওয়ার ব্যাপারটাও ভাবনাতেই আসেনি। একটু আগেই তুহিনকে ভীষণ স্বার্থপর মনে হয়েছে, এখন মনে হচ্ছে আমি নিজেও তো স্বার্থপর। তুহিন আর আমার কি খুব বেশি পার্থক্য আছে? নিজের সুখের প্রশ্নে সব মানুষ কি এমন স্বার্থপর? জানি না, তবে অপরাধবোধের ক্লেদের একটা ছাপ আমার মনকে আবৃত করলো। আমার একাকিত্বে ভীষণ ভয় করে রে নীলা, ভীষণ ভয়। আবারও খালামণি কেঁদে ফেললেন। আমার দু চোখ ঝাপসা হয়ে আসলো ক্রমশ। এবার আমি খালামণিকে আঁকড়ে ধরলাম। সম্পর্কে আমাদের খালা ভাগ্নির সম্পর্কে আটকে দিলেও আদতে খালামণি আমার মা। মায়ের কষ্টে আমার বুকের পাঁজর ভাঙছে। মা মেয়ের পাঁজর ভাঙার শব্দ হয়তো দুজনেই শুনতে পেলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম খালামণিকে একা ফেলে কোথাও যাব না। বাড়িটা আজ জমকালো আয়োজনে সেজেছে। রাতুলটা কেমন নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কি উজবুক এই ছেলেটা! রাগি চোখে ওর দিকে তাকালেও আমার বেশ ভালো লাগছিল। রাতুলের দুঃসম্পর্কের মামা আহাদ আঙ্কেল বেশ প্রাণ খোলা মানুষ, যদিও একটু বেশি কথা বলেন। কি চমৎকার মানুষ! চ্যাকা খেয়েছিলেন একসময়, তাই কারোর সাথে গাঁট ছাড়া বাঁধেননি। তার নাকি এই কয়েকদিনে খালামণিকে খুব ভালো লেগেছে। এখনো একরাশ মুগ্ধতা নিয়ে খালামণিকে দেখছেন। খালামণি অবশ্য এসব কথা সেভাবে কানে তোলেনি, তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। আমি খালামণিকে বলেছি, তুমি যদি এবার মত না দাও তাহলে আমি জার্মানি যাব না। বেচারা রাতুল এবার আমার চাইতে জোরালোভাবে খালামণিকে ধরেছে, নইলে তো রাতুলকে আরও 2 বছর একাই সেখানে থাকতে হবে। পিএইচডি শেষ না হলে দেশেও ফিরতে পারবে না। দূর থেকে দেখলাম খালামণির সাথে বেশ ভালো ভাব জমে গেছে আহাদ আঙ্কেলের। দুজন একাকী মানুষ, যদিও বাকি জীবনটা হেসে খেলে কাটাতে পারে, মন্দ কি? একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল যদি সুখের চাবি হয়, তবে তাই হোক, সুখের সংক্রমণ হোক মহামারীর মতো, বিষাদ হারিয়ে যাক চিরতরে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন, আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।